শুধু দর্শক মণ্ডলী, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা প্রতিদিন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন বিভিন্ন শিক্ষাবিদদের এখানে নিয়ে আসি, শিক্ষার্থীদের নিয়ে আসি এবং বিভিন্ন সচেতনতামূলক কিছু কার্যক্রম পরিচালনা করি এখান থেকে। তো আমাদের অফিসিয়াল পেজ, আমাদের অফিসিয়াল পেজ থেকে এটি প্রচারিত হয়। আমাদের মাঝে আজকে আছেন আমাদেরই শিক্ষার্থী যারা আমাদের এখান থেকে পড়াশোনা করে এখন উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন দেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন। আমি তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। সেটা হচ্ছে, আমার উপরে আছে শহীদ আজহারুল ইসলাম, হানসো ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়া। তারপর নিচে আছেন মনময় জাহান স্বর্ণা, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ইউকে। এবং ফারদিন ইশরাক, ব্রিটিশ কলাম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানাডা। তো ইউকে, কানাডা এবং সাউথ কোরিয়ার তিনজন শিক্ষার্থী আমাদের মাঝে আজকে আছেন। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের সাথে আমরা মত বিনিময় করব, তাদের কথা শুনবো যে কিভাবে আপনারা তিনজনই এরোনটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমি জানি এবং আমাদের এখান থেকে পড়াশোনা করে ওখানে সর্বোচ্চ ডিগ্রি আপনারা নিচ্ছেন। তো আমি প্রথমে মনময় জাহান স্বর্ণাকে অনুরোধ করব আপনাকে প্রথমে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে মাস্টার্স করছেন এরোনটিক্যালের উপরে। তো এই যে আপনি বড় মানে এত বড় একটা সাবজেক্ট নিয়ে উপরে পড়াশোনা করছেন, এতে আপনার কোনো এটা কঠিন মনে হচ্ছে আর নাকি ওখানে ইজি অ্যাক্সেস আপনার মনে হচ্ছে? যে আপনি কিন্তু ব্যাচেলর করলেন, এখন মাস্টার্সে আছেন আমি জানি। তো আপনার কি মনে হচ্ছে, এই ডিগ্রিটা করে কোনো লাভ হবে, বা এই ডিগ্রি কেন করছেন আপনি একটু জানতে চাচ্ছি। মনময় জাহান স্বর্ণা। আসসালামু আলাইকুম। সো আজকে যে প্রোগ্রামটা আমরা করছি এখানে, বেসিক্যালি এখন যে সিচুয়েশন পুরো দুনিয়াতে লকডাউন আর কোভিড-19 এর জন্য যে সিচুয়েশনটা হয়েছে, সো এটা বেসিক্যালি এডুকেশন থেকে শুরু করে বিজনেস সবকিছুতে ইমপ্যাক্ট করেছে। বাট এইটা আমরা এখন ওভারকাম করার জন্য যেটা করছে যে আমরা ইউনিভার্সিটি থেকে সবকিছু অনলাইনে করা হয়েছে। বাট তার আগে আমি যেটা বলবো, আমি মাস্টার্স করার আগে আমি ফার্স্টে যেটা করেছিলাম ঢাকায় থাকতে, আমি এমডি করেছিলাম, ন্যাশনাল ডিপ্লোমা বিটেক এর আন্ডারে লেভেল 3। ওইটা কমপ্লিট করার পর আমি দেন এইচএনডি যখন স্টার্ট করছিলাম, তখন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এর আমি প্রোগ্রামটার ব্যাপারে জানি, যেটার জন্য আমি আমার ব্যাচেলার স্টার্ট করার জন্য আমার জার্নি স্টার্ট করি। ওটার পর আমি ডিসিশন নিলাম যে মাস্টার্স করব এভিয়েশন ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্টের উপরে, যেটা এখন আমি করছি। সো কারেন্ট সিচুয়েশনের জন্য ইমপ্যাক্ট খালি এভিয়েশন ওয়ার্ল্ডে না, সবকিছু এটা একটা বাজেভাবে ইমপ্যাক্ট করছে। ইভেন আজকে আমরা যেটা নিউজে দেখলাম যে ইয়ারবাস বলেছে এভিয়েশনের এই সিচুয়েশনটা ওভারকাম করতে মিনিমাম 5 বছর লাগবে, আরো বেশি লাগতে পারে। সো এডুকেশনকে ভালো দেওয়ার জন্য ইউনিভার্সিটি যেটা করছে, ইউকে থেকে শুরু করে আমি দেখেছি আমার ফ্রেন্ডরা কানাডাতে আছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে আছে। তো ইউনিভার্সিটি যে সাপোর্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে দিচ্ছে, যে সবকিছু ওরা অনলাইন করে দিয়েছে। আর যারা ফাইনাল ইয়ারে আছে, যেমন আমার মাস্টার্স অলমোস্ট শেষের দিকে, সো ওটার জন্য আমার এখন ডেজিটেশনটা বাকি। ডেজিটেশনের জন্য আমি যে প্ল্যানটা করেছিলাম যে আমি হয়তো নন ডিস্ট্রাকটিভ টেস্টের উপরে কোনো একটা প্রজেক্ট করব, সো এখন ওই ফ্যাসিলিটি আমি পাবো না, কজ আমার প্র্যাকটিক্যালটা আমি করতে পারবো না, যেহেতু আমি সবকিছু লকডাউন। আর সব কোম্পানি এমআরও থেকে শুরু করে এয়ারলাইন সবকিছু এখন বন্ধ। সো এটার জন্য আমি স্ট্রাগল, আমার কিছু করা লাগবে। বাট যেটা আজকে আমাদের যেরকম ইউনিভার্সিটি থেকে আজকে একটা অনলাইন সেশন হয়েছিল আমাদের মডিউল লিডারের সাথে, এবং উনি সাজেশন দিয়েছে যে স্টুডেন্টরা যারা প্র্যাকটিক্যাল প্রিপারেশন নিয়েছিল ডিসের জন্য, ওইটা হয়তো হবে না, বাট তারা কিছু সাজেশন আমাদেরকে দিয়েছে সাবজেক্ট ওয়াইজ, যেটা আমরা যদি প্রপোজাল ওনাদেরকে দেই, ওনারা আমাদেরকে হেল্প করবে, সুপারভাইজার থেকে শুরু করে যা যা ইউনিভার্সিটি থেকে পসিবল, ইউনিভার্সিটি সব হেল্প, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে সব স্টুডেন্টদেরকে সেই ফ্যাসিলিটিটা ওনারা দিবে। আর আমি আরেকটা কথা বলবো, যে যারা এখন কারেন্টলি ঢাকায় আছে, আমি যত দেখেছি অনলাইন নিউজ থেকে শুরু করে সবকিছুতে, যে সবাই এখন অনলাইন ওয়াইজ করছে। আমি ইনফ্যাক্ট আমি দেখেছি ইউনাইটেড এয়ারলাইন্স থেকে, এয়ারলাইন্স, তারপর আরো যা যা ইনস্টিটিউট আছে এয়ারলাইন্স থেকে, প্লাস আমাদের ইউসিএ,
অনলাইন যে সেশন গুলো করেছে আই গেস ওগুলা যদি স্টুডেন্টরা ভালো মতো এখন ফোকাস থাকে, কজ এখন সবাই লকডাউন, অনেকের মেন্টাল সিচুয়েশন হয়তো ওরকম নাই পজিটিভ থাকার জন্য, বাট আমাদের এখন যেটা করা উচিত পজিটিভ থাকা উচিত, যতটা আমরা পজিটিভ থাকতে পারবো এগিয়ে যেতে পারবো সেটাই আর কি সবচেয়ে ভালো হবে। ধন্যবাদ মন্ময়কে সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। আমি এবার কানাডাতে চলে যাই ফারদিনের কাছে। ফারদিন, এই ব্যাপারে আপনার ভার্সিটি কিভাবে পদক্ষেপ নিচ্ছে, কিভাবে আপনারা ক্লাস চালাচ্ছেন, বা আপনার কাছ থেকে এই ব্যাপারে একটু জানতে চাই। সো বেসিক্যালি আমার এখানে যা হচ্ছে যে আমার ইনস্টিটিউটটা উই আর স্পেশালাইজড ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স। সো আমাদের এখানে যতগুলো রুলস এন্ড রেগুলেশনস আছে সবকিছু ট্রান্সপোর্ট ক্যানাডার আন্ডারে ফলো হচ্ছে। সো একটু আগে আমার ফ্রেন্ড মন্ময় যা বললো যে অল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড airlines, MROs, everything is closed down, shut down. So basically what happening is that our campus gula, institute gula, they are implementing the online classes. So basically amra jara final years ache jerokom I'm almost finishing up my aircraft maintenance course. So আমার কোর্সটা শেষ করার পরে যেখানে আমাকে on the hands training নেওয়া লাগবে এয়ারলাইন্স গুলাতে, and since COVID-19 এখানে যে সিচুয়েশনটা চলছে, শুধু এখানকার বলবো না, আই উড বিলিভ যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে যে সিচুয়েশন গুলো চলছে ওখানকার পার্সপেক্টিভে আমরা যারা ফাইনাল ইয়ারে আছি উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ফিনিশ দ্য কোর্স as soon as possible, so that inshallah যখন in the near future when we come up with a solution due to this COVID-19 and when everything would come back up online, we can start our new career through the job availabilities that would be come up or laid out to us. So basically আমাদেরকে যে ফ্যাসিলিটিস গুলা দেওয়া হবে in the near future আমরা ওই ফ্যাসিলিটি গুলা নিয়ে আমরা ক্যারিয়ার স্টার্ট করতে পারবো, আমরা পিছিয়ে পড়বো না। সো ওই হিসাব করে আমার ইনস্টিটিউট আমাকে অনলাইন ক্লাস করাচ্ছেন, and the hands-on practicals are piling up. ওগুলা আপনার যখন ক্লাস শুরু হবে তখন গিয়ে আমরা we would come back to our labs, we would go back to the hangars, আমরা এয়ারক্রাফট গুলাকে আবার স্টার্ট আপ করব, আমরা এয়ারক্রাফট গুলোর উপর আবার স্টার্ট করে কাজ করা শুরু করব। So basically that is what the plan are going out right now, and it's not just only all the institutes, it's all the universities are also doing the same thing. So I believe hopefully we would come up with a good solution for this COVID-19 and the impacts of this educational system. ধন্যবাদ ফারদিন। আমরা কানাডার থেকে কথা বললাম, আর এখন আছে সাউথ কোরিয়াতে শাহিদুল আজহারুল, আপনাদের ওখানে করোনা পরিস্থিতি কি, এবং ওখানে কি লকডাউন খুলে গেছে, বা আপনাদের শিক্ষা কার্যক্রম কিভাবে চলছে, আপনাদের হ্যানসু ইউনিভার্সিটির অবস্থা কি? শাহিদ। জি, আসসালামু আলাইকুম। জি, মানে ফার্স্ট অফ অল কোরিয়াতে এখন পর্যন্ত লকডাউন হয় নাই, ওরা সবকিছুই স্বাভাবিক রেখেই সবগুলো কাজকর্ম কমপ্লিট করেছে। তো বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে এখন অলমোস্ট অনেকটাই কন্ট্রোল নিয়ে আসছে। আর ইউনিভার্সিটি যেটা করছে সেটা হচ্ছে আপনার অনলাইন বেজে ক্লাসগুলো নিচ্ছে আর কি। আমাদের নর্মাল ক্লাসটা শুরু হয়েছিল মার্চের 3 তারিখ থেকে, সেটা আপনার ড্রপ করতে করতে এখন মেবি মের 11 তারিখ থেকে শুরু হবে। আদারওয়াইজ আমরা এখন অনলাইনেই ক্লাস করতেছি, আর মোটামুটি সবকিছুই ওরা কন্ট্রোলে নিয়ে আসছে। যদি বলতে যাই তাহলে ফেব্রুয়ারি যখন ছিল তখন প্রায় 800 থেকে 900 করে ডেইলি যেটা পজিটিভ পাওয়া যেত, আর সেটা হচ্ছে এখন 4 থেকে 5 জন কমে আসছে আর কি, যে হারটা করোনার। তো অলমোস্ট সেটা তারা কন্ট্রোল করে ফেলছে আর কি। তা আমি তো আপনাদের ওখানে হ্যানসু ইউনিভার্সিটিতে আমি 2 বার গিয়েছি, এয়ারফিল্ডও ছিল। আপনাদের যে এয়ারফিল্ডটা ওটা কি বন্ধ আছে? মানে আপনাদের প্র্যাকটিক্যাল গুলি কিভাবে হচ্ছে? প্র্যাকটিক্যাল গুলো সবগুলো অফ করা আছে এখনো। আমাদের মেবি এই সেমিস্টার শেষ হওয়ার পর ভ্যাকেশন একটা চান্স সবাইকে প্র্যাকটিক্যাল কাজগুলো করে নেওয়ার জন্য, বিশেষ করে যারা পাইলট আছে তাদের জন্য মেবি সেই আগে যদি ডেইলি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে ফ্লাই করতো, সেটা হয়তো বা এখন 3 ঘন্টা বা 4 ঘন্টা করে নিয়ে যাবে আর কি। তো সেটা ভ্যাকেশনে গিয়ে সে
পদক্ষেপটা গ্রহণ করবে, এখনো সেটা মানে কনফার্ম করা হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন মোটামুটি তাহলে আপনারা অনলাইনে ক্লাস চালাচ্ছেন এবং প্র্যাকটিক্যাল গুলি আপনাদের পরে নেবে, তাই তো? প্র্যাকটিক্যাল পরে নেবে আমাদের। Good. আর কোন পদ্ধতি যদি এটা দীর্ঘমেয়াদী হয় এরকম কোন পরিকল্পনা আছে? হ্যানসে ইউনিভার্সিটি তো অনেক মানে বড় বিশ্ববিদ্যালয়, আমি জানি, আমি দেখেছি, এবং এয়ার ফিল্ড আছে তাদের এবং অনেকগুলি এয়ারক্রাফট আছে। তো এই দীর্ঘমেয়াদী যদি হয় এরকম পরিকল্পনা কোনো ঘোষণা আসছে কিনা আপনাদের? না, অ্যাকচুয়ালি আমাদের ক্লাস মানে একটা সেমিস্টারের ক্লাসগুলো 15 সপ্তাহ নিয়ে হয়। তো তার মধ্যে যদি সেটা দেখা যায় যে করোনা পরিস্থিতি ঠিক না হয়, সেক্ষেত্রে হবে যে আপনার লাস্ট 1 উইক অথবা 2 উইকে গিয়ে ইউনিভার্সিটি খুলে দেবে এবং স্টুডেন্টরা আসবে, তারা আসার পরে ফাইনাল এক্সামটা দিবে, দেওয়ার পর সেটা রেজাল্ট পাবলিশ করবে। আর যদি সেটা ঠিক না হয় তাহলে হয়তো আমাদের এক্সামটা অনলাইন শেষ করে দিবে, সেমিস্টারটি শেষ করে দিবে। ধন্যবাদ আজহারুল ইসলাম শাহিদকে। এখন আমি আবার মনময়ের কাছে আসতে চাই যে মনময়, আপনি তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আছেন এবং আমরা যেটা জানি যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস টপ 10 এর মধ্যে একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ইউকেতে। তো সেখানে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে, আপনিও আছেন। আপনারা সবাই কি এখন লকডাউনে আছেন না কি অবস্থা আপনাদের? এখন কারেন্টলি তো আমাদের মার্চের 24 তারিখ থেকে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিল লকডাউন 3 সপ্তাহের জন্য। সো এটা যখন শেষের দিকে আসতেছিল, আর একদিক দিয়ে আপনার ইউকের যে কেস গুলা যে ছিল করোনা, সেগুলা ডে বাই ডে ইনক্রিজ হতে যখন ছিল, সো গভর্নমেন্ট ডিসিশন নিল যে লকডাউনটা আরো এক্সটেন্ড করার। সো ওনারা ডিসিশন নিয়েছে যে 3 উইকস এর এক্সটেনশন, যেটা আপনার আগামী মাসের 10-15 তারিখের মধ্যে শেষ হবে। সো এর মধ্যে যদি সিচুয়েশন স্টেবল না হয়, ওনারা প্ল্যান করেছে যে এক্সটেনশনটা আরো বাড়াবে। এখন আমাদের তো যেটার জন্য ইউনিভার্সিটি আজকে যে ডিসিশন দিল আমাদেরকে, যে যেহেতু আমরা এমনিতে ফাইনাল ইয়ারে, আমাদের জাস্ট একটাই প্রবলেম হলো যে লাস্ট যে মডিউলটা ছিল ডিসার্টেশনের আগে, সেটা পুরোটা প্র্যাকটিক্যাল বেস ছিল। এটা জাস্ট মাত্র স্টার্ট হয়েছিল, অন দ্যাট টাইম লকডাউনটা হলো। সো যে কারণে আমরা এখন ওই মডিউলটার জন্য প্র্যাকটিক্যাল ফ্যাসিলিটি গুলো পাবো না। আর ওটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল আপনার গ্রুপ অ্যাসাইনমেন্ট আর ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টের মধ্যে। সো এটা এখন জাস্ট টোটাল একটা অ্যাসাইনমেন্ট করা হয়েছে, যেটা আপনার টোটাল 100% মার্ক ক্যারি করবে। তো যেহেতু আমরা ওটার জন্য প্র্যাকটিক্যালটা করতে পারছি না, জাস্ট এখন থিওরিটিক্যাল নলেজ যা আমরা রিসার্চ করে পাবো সেগুলাই আর কি করা লাগবে। তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনাদের এখন কার্যক্রম এভাবেই চলছে, কিন্তু এই সামনে যে সেশনটা আছে, সেপ্টেম্বর সেশন, এখানে আমাদের অনেক ছেলে মেয়ে যেতে চাচ্ছে, সেটা কি যেতে পারবে বা ওরা কি সিদ্ধান্ত নিয়েছে? এখন গভর্নমেন্ট যেটা বলেছে, যখন ওনারা দেখলো যে করোনার সিচুয়েশনটা মানে ডে বাই ডে বাড়তে থাকলো, তো তখন ওনারা বলেছিল যে এই ইয়ারে আপনার একাডেমিক কোনো ক্লাস ইয়ার হবে না। তো যে কারণে আমরা যারা ছিলাম, আর এইবার ফেব্রুয়ারি ইনটেকে যে নতুন স্টুডেন্টস গুলো এসেছিল, ওদের সবাদের ক্লাস ক্যান্সেল করে দিয়েছে, যে কারণে মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে যার দেশে ব্যাক করছে। আর এখন সেপ্টেম্বর কামিং সেশনের জন্য যে ডিসিশনটা ইউনিভার্সিটি নিয়েছে, যে যেহেতু গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে কোন ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সবকিছু আপাতত অফ থাকবে যতক্ষণ পর্যন্ত সিচুয়েশন স্টেবল না হবে, আর যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিনটা ওনারা না পাচ্ছে, ওনারা স্টুডেন্টদের জন্য কোনো রিস্ক নিবে না। আর ওনারা এটাও বলে দিয়েছে যে এটা স্টুডেন্টদের ইউনিভার্সিটি থেকে মেইল এভরি উইকে দেয় আপডেট নেওয়ার জন্য, স্টুডেন্টদের কি অবস্থা, কি সিচুয়েশন আছে। ইনফ্যাক্ট যারা অ্যাকোমোডেশন হলে থাকে তাদেরও খোঁজ খবর নিচ্ছে ইউনিভার্সিটি, ফাইন্ড আউট করার জন্য যে কতজন স্টুডেন্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলে আছে আর যারা দেশে ব্যাক করেছে। সো ওনারা একটা আপডেট ডাটা রেখেছে। সো ওটার জন্য ইউনিভার্সিটি যেটা ডেইলি আপডেট নিচ্ছে স্টুডেন্টদের জন্য, প্লাস ওনারা যে সাজেশনটা দিয়েছে যারা ব্যাক করতে চায় তারা ব্যাক করতে পাবে। এটা লকডাউনের আগে সিচুয়েশন ছিল, যেহেতু এখন লকডাউন করে দিয়েছে, তো এখন সব কান্ট্রির বর্ডার ক্লোজ। সো এখন যারা যেতে পারছে না তারা যেভাবে পারে এখানে থাকবে। সো ওটার জন্য গভর্নমেন্ট থেকে যেরকম যারা পার্ট টাইম জব করছিল বা করছে, গভর্নমেন্ট থেকে যে একটা ফ্যাসিলিটি দিয়েছে যে ফার্লো একটা পেমেন্ট দিয়েছে। সো যতদিন আপনি
লকডাউন সিচুয়েশনে থাকবেন, আপনি মান্থলি ওয়াইজ বা উইকলি ওয়াইজ একটা পেমেন্ট পাবেন। আপনার যে পেমেন্ট আপনি উইকলি পেতেন, সো লাইক 100% যে পেমেন্টটা পেতেন সেটা 80% আপনি উইকলি বা মান্থলি ওয়াইজ পাবেন। সো এটা একটা কন্ট্রাক্ট কোম্পানির সাথে থাকে, কিছু কোম্পানির সাথে, যেরকম যারা পার্ট টাইম জব করছে কিছু কিছু কোম্পানি থেকে আর কি স্টুডেন্টসদেরকে সেই পেমেন্টটা দেওয়া হচ্ছে গভর্নমেন্টের থ্রু থেকে। সো গভর্নমেন্ট ওইভাবে ট্রাই করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য। আপনারা কি সবাই পার্ট টাইম জব করছেন? জি জি স্যার। পার্ট টাইম জবের যে ফাইন্যান্সটা পাওয়া যায় সেটা কেমন ব্যাকআপ পাওয়া যায়? সো এখন কারেন্টলি পার্ট টাইম যেরকম আমার জবের থেকে আমাকে উইকলি পেমেন্ট করছে, আর আমার অন্য যারা ফ্রেন্ডস আছে তারা মান্থলি পেমেন্টটা পাচ্ছে। সো ওই পেমেন্টটা দিয়ে আপাতত নিজের লাইক বিলস, রেন্টস এগুলা দেওয়া যাচ্ছে। আর আপাতত ল্যান্ডলর্ডরা রেন্টের জন্য ওনারা একটু লাইক নর্মাল সিচুয়েশন রেখেছে স্টুডেন্টদের জন্য, কজ ওনারা জানে এখন কারেন্ট যে সিচুয়েশন হয়তো সবাই ওভাবে পারবে না, বা আমি যদি আমার ফ্যামিলিকে টাকা সেন্ড করতে বলে ওটার জন্য টাইম লাগবে। সো ওইটা সবকিছু সিচুয়েশন থিঙ্ক করে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যাতে বিলস, রেন্ট ল্যান্ডলর্ডরা যেন পরে নেয় যখন সিচুয়েশন একটু নর্মাল হবে। যেরকম অলরেডি ইউকে তে যে পিকটা হিট করা সেটা অলরেডি করে ফেলেছে, এখন মোটামুটি পিকটা নেমে আসছে, বাট উনারা একটা এক্সপেকটেশন রেখেছে যে সেকেন্ড ওয়েভটা যদি আসে আর উনারা যদি এর মধ্যে লকডাউনটা উইথড্র করে ফেলে, তো উনারা এক্সপেক্ট করছে যে সেকেন্ড ওয়েভের করোনা ভাইরাসটা আবার হিট করতে পারে। সো ওই রিস্কটা যাতে না হয় আর যাতে কোনো ক্ষতি না হয়, যেটা হওয়ার তো হয়ে গেছে, যাতে ফার্দার কোনো ক্ষতি না হয়, সো উনারা এখনো লকডাউনটা উইথড্র করার ডিসিশনটা নেয়নি ইউকে থেকে। হ্যাঁ, আমি কানেকশনের বোধহয় একটু ডিস্টার্ব ছিল। আমি ফারদিনের কাছে আসতে চাই, আপনি কি পার্ট টাইম জব করছেন? ফারদিন, জি স্যার, আমি পার্ট টাইম জব করছি। এন্ড আপনার কেমন সাপোর্ট আসে? সো আমার এখানে যেটা হচ্ছে যে আমার এখান কানাডাতে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক বেনিফিট পাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা প্যাকেজ প্ল্যান করেছে, যেটার মধ্যে বলা আছে যে যদি কোনো স্টুডেন্ট তাকে যদি তার জব থেকে লে অফ করা হয়, অথবা সে যদি ফর সেলফ সিকিউরিটি অথবা সেফ থাকার জন্য সে যদি নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলে, তো ওই ক্ষেত্রে প্রত্যেক মান্থে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে তারা $2000 করে দিচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা এসেনশিয়াল সার্ভিসে আছে, যেরকম সাচ এজ মি, আমি যেরকম একটা এসেনশিয়াল সার্ভিস করি, এন্ড আমরা যারা আছি, আমরা যাদের ইনকাম $1000 এর নিচে আছে, তারা এক্সট্রা $1000 পাচ্ছে ফ্রম দ্য গভর্নমেন্ট। এটার সাথে সাথে বিসি হাউজিং রেন্টার্স যারা আছে, তারা স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটিস দিচ্ছে যে ইচ স্টুডেন্টস আর গেটিং $300 for their rents to help them to pay the rents as well. And তার সাথেও এখানে যারা স্টুডেন্টরা আছেন, যারা আপনার ফ্যামিলি নিয়ে থাকছেন, এক্সাম্পল ওয়াইফ অথবা চিলড্রেন, যারা এখানে স্পাউস নিয়ে বা ওয়াইফ নিয়ে বা চিলড্রেন বা ফ্যামিলি নিয়ে থাকছেন, they are getting almost $700 to $1000 for rent. আর ফর দ্যাট বেনিফিট আমরা সিঙ্গেল স্টুডেন্টরা যারা পাচ্ছি 2000, তারা এখানে পাচ্ছে $3000। এন্ড আরেকটা হচ্ছে যে আমরা যারা ইউনিভার্সিটি গুলাতে আছি, আমাদের এক একটা ইউনিভার্সিটি এক এক ভাবে স্টুডেন্টদেরকে হেল্প করার সাহায্য করছে, বাট ফর মি BCIT is providing for each student starting from $500 to up to $2000 as a compensation for studies। যেহেতু আমরা যারা একটু আগে মন্ময় যেটা বললো যে আমরা যারা প্র্যাকটিক্যাল করতে পারছি না, আর আমরা যারা ফাইনাল ইয়ারে আছি, আমাদের ফ্যাসিলিটিসটা এভাবে দেওয়া হচ্ছে যে যেহেতু আমাদের এখন টাইম লাগবে আরো এটা কোপ আপ করে একদম ফাইনালি বের হওয়ার জন্য, সো বেসিক্যালি ইনস্টিটিউটস আর টেকিং টাইম। সো এই টাইমটার জন্য উই অল নো দ্যাট টাইম ইজ মানি। সো ওই সময়টার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে আমার ক্যাম্পাস যেটা BCIT, they are providing around 500 থেকে স্টার্টিং করে আপনার $1000 পর্যন্ত they are giving. This is how the current situation of Canada right now, especially in British Columbia. Other states say they also have same kind of packages,
but তাদের they vary with the income that you are doing as a part time and depending upon the institutes and the studies that you are doing. ধন্যবাদ ফারদিনকে। আমি আরেকটা জানছি যে আপনি যেহেতু কানাডাতে আছেন, তো কানাডায় তো ওখানে পিআর পাওয়ার জন্য সবাই চেষ্টা করে, মানে ওখানে থাকার জন্য বা কানাডাতে স্থায়ীভাবে বসবাস করার জন্য, ওখানে সিটিজেন হওয়ার জন্য অনেকে ট্রাই করে। তা আপনারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছেন, এরকম কোনো ফ্যাসিলিটিস থাকবে বা এরকম কোনো বিষয় আছে কিনা? জি স্যার, সো বেসিক্যালি আমরা সবাই জানি যে কানাডা ইজ অ্যান ওপেন কান্ট্রি এন্ড দে ওয়ান্ট ইমিগ্রেন্টস টু কাম ইনটু দেয়ার কান্ট্রি। সো এখানে স্টুডেন্টদের জন্য যে ফ্যাসিলিটিসটা আছে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি ইফ ইউ আর স্টুডেন্ট এন্ড আপনার যদি একটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট থেকে আপনি যদি মিনিমাম 2 years অফ এডুকেশন করে বের হন and তারপরে আপনি যদি 1 year of work permit in your related field এ আপনি যদি জব করেন, you are eligible for a permanent residency over here. So basically আমার যে কোর্সটা আমারটা হচ্ছে 2 years of course, so আমি 2 years এর জন্য এলিজিবল হচ্ছি। over to that আমার ইনস্টিটিউট BCIT is a designated learning institute. So designated learning institute গুলোর facilities হচ্ছে যে if you study in a designated learning institute, they provide you with a 3 years of work permit when you graduate with a 2 years of course. So সেই 3 years of work permit টা দিয়ে আপনি যখন আপনার রিলেটেড ফিল্ডে, সে ফর এক্সাম্পল আমি যেরকম মেইনটেনেন্সে আছে, আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবো ইনশাআল্লাহ, কমপ্লিশনের পরে আমি এয়ারলাইন্সে ট্রাই করব 1 year অফ ওয়ার্ক পারমিট, যেটা অ্যাজ এন অ্যাপ্রেন্টিস আমার লাইসেন্সিং এর জন্য অবভিয়াসলি তো হেল্প লাগবেই, প্লাস আমার পার্মানেন্ট রেসিডেন্সির জন্য হেল্প করবে। সেটা হচ্ছে 1 year অফ এক্সপিরিয়েন্স নেওয়ার পরে আই ক্যান অ্যাপ্লাই ফর মাই পার্মানেন্ট রেসিডেন্সি। মানে ওই এক্সপেরিয়েন্সটা হয়ে গেলে তখন পার্মানেন্টের জন্য এলিজিবল হয়, তাই তো? সো বেসিক্যালি 1 year অফ ওয়ার্ক পারমিট, 1 year অফ এক্সপিরিয়েন্স and 2 years of study. 2 years education, মানে 2 years education, 1 years experience হলেই ওখানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য তারা ওখানে করতে পারবে। তো ওখানে যারা আছে ছাত্র, এভাবেই তারা পার্মানেন্ট হচ্ছে? জি স্যার, মোস্টলি এখানে যারা স্টুডেন্টরা আসছে তারা এভাবেই করছে। পার্মানেন্ট হলে ওদের গার্ডিয়ানদের কি নেওয়া যায়, মানে অভিভাবকদের নিতে পারে? হ্যাঁ, অ্যাজ আ স্টুডেন্ট এখানে আপনি যখন ফার্স্ট স্টুডেন্ট আসবেন, আপনার এখানে পার্মানেন্ট রেসিডেন্সি লাগবে না। অ্যাজ আ স্টুডেন্ট আপনি আইদার আপনার স্পাউসকে নিতে পারবেন অথবা আপনি আপনার প্যারেন্টসকে নিতে পারবেন। এন্ড যদি তাদেরকে ওখানে পার্মানেন্ট করতে চান আপনি, তাহলে আপনি নিজে আগে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পরে আপনি ফ্যামিলি অথবা আপনার প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ ফারদিনকে সুন্দর তথ্য দেওয়ার জন্য। আমরা এখন আসি শাহিদের কাছে। দক্ষিণ কোরিয়া চীনের পাশে, তারপর দক্ষিণ কোরিয়া ভালো অবস্থায় আছে, এটা একটা সুন্দর জিনিস যে এই করোনা পরিস্থিতিও ভালো অবস্থায় আছে। তো আমরা যেটা জানি যে হ্যানসু ইউনিভার্সিটিতে আগে ল্যাঙ্গুয়েজের একটা ইয়া ছিল, যে ল্যাঙ্গুয়েজ করে যেতে হয়, সেই ল্যাঙ্গুয়েজ কি এখনো ওইটা রয়ে গেছে নাকি এখন ওই মানে আগের মতোই যাওয়া যায়? না স্যার, এখন আগের মতোই আসা যায়, কিন্তু একটা স্টুডেন্ট এখানে আসার পরে তার ফার্স্ট অফ অল 1 year যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে সেটা করতে হচ্ছে। জি স্যার, সেটা এখন কন্টিনিউয়াসলি করতে হচ্ছে। যদি এখন উইথড্র করে নাই? না স্যার, এখন উইথড্র করে নাই, বাট আগে ওর স্টুডেন্ট টপিক লেভেল 2 লাগতো ওর ডিপার্টমেন্টে মুভ করার জন্য, আর এখন সেটা তার টপিক লেভেল 3 হলেই সে এখন ডিপার্টমেন্টে মুভ করতে পারবে উইথিন 1 year। তার মানে আমাদের এখান থেকে লেভেল 5 যারা করে যাবে তাদের ওখানে তো তাহলে ল্যাঙ্গুয়েজ 1 বছর লাগবে এবং প্লাস 2 বছর লাগবে ব্যাচেলর, বাকি 2 বছর। জি স্যার, মানে 3 বছর লেগে যাচ্ছে। জি স্যার, 3 বছর লেগে যাচ্ছে। এটা শিথিল করার জন্য আপনারা যারা বাঙালি কমিউনিটি বা আমাদের এখান থেকে যে অনেক ছাত্র হ্যানসু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তো ওই আপনারা মিলে এটা কোনো দাবি দেওয়া বা ওদের কাছে কোনো ইয়া করা যায় না, শিথিল করার কোনো পদ্ধতি আপনারা পদক্ষেপ নিচ্ছেন কিনা এরকম? স্যার, আমরা একটা উত্তর কাছে প্রস্তাব দিয়েছি যে যেহেতু যারা 2+2 তে এখানে মুভ করতেছে তাদের জন্য যদি 1 বছর সেটা ল্যাঙ্গুয়েজের উপর করতে হয়, সেটা অনেক লেন্থ সময় তারা নষ্ট করে ফেলতেছে। তো যদি তাদের ব্যাপারটা যদি আইএলটিএস এর মাধ্যমে মুভ করানো হয়, যে ওরা আইএলটিএস করে আসলে আপনার ল্যাঙ্গুয়েজটা করা লাগবে না, যদি সেটা করা যায় তাহলে সবচেয়ে বেটার হয়। তো তখন ইউনিভার্সিটি বলছিল যে ব্যাপারটা ওরা দেখবে, কিন্তু এখন আমাদের কোনো কিছু জানানো হয় নাই। মেবি সেটা অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
যাক, সেটা হলে ভালো হয়। হ্যান্সি ইউনিভার্সিটিতে আমাদের অনেক ছাত্র আছে, এবং আপনাদের জন্য এটা মানে সুখবর হবে তখন, এটা একটা ভালো দিক। আমার কাছে আর একটু মনমোর কাছে জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে আপনাদের এখন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনাদের সাথে কোনো ওই আগে জানতাম যে জি এবং ব্রিটিশ এয়ারওয়েজ এর সাথে সংযুক্ত ছিল, সেইগুলি কি আছে এখন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? সরি, এখানে নেট কানেকশনের বোধহয় একটু সমস্যা হচ্ছে। সমস্যা নেই। আমরা যেটা জানতে চাই যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আমাদের অনেক ছেলে মেয়েরা এখন যেতে আগ্রহী, এবং এখান থেকে লেভেল 5 পাস করার পরে ওখানে যে যাচ্ছে, তো এতে ওখানের যে কোর্সগুলি এটা কোপ আপ করতে পারছে কিভাবে? ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা? কারণ এখানে তো পড়েছে একটা ইনস্টিটিউটে, ওখানে গিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সেটা এটা কোপ আপ করতে সমস্যা হয় কিনা? কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে র্যাঙ্কিং এ নাকি নাই। তো ইউনিভার্সিটি সাউথ ওয়েলস একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি, তো একটা র্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিতে গিয়ে ওরা পড়াশোনা করছে, এতে কোনো সমস্যা হচ্ছে কিনা ওদের? ওরা ধরতে পারছে কিনা? আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে পড়ছিলাম তখন আমি আগে ফার্স্টে যেটা বলেছিলাম যে আমি এনডি করেছিলাম, এনডির পর আমি এইচএনডি কয়েকটা মডিউল করছিলাম। অন দ্যাট টাইম আমি ইউকে শিফট করি, বাট আমার যেটা প্লাস পয়েন্ট হয়েছে এনডি থেকে আর এইচএনডি আমি যাই করেছি, ফার্স্ট অফ অল যে প্লাস পয়েন্ট হয়েছিল আমার কোনো আইএলটিএস লাগেনি, কজ আমি যে পড়ালেখাটা ঢাকায় থাকতে করেছি ইউসিএ থেকে বিটেক লেভেল 3 যেটা করেছি, কজ ওইটা পুরাটা ছিল ব্রিটিশ কারিকুলাম। সো আমি যেহেতু ইউকে আসছিলাম, সো আমার জন্য কোনো আইএলটিএস লাগেনি ফার্স্ট অফ অল। আর আমি যা যা পড়েছিলাম আমার লেভেল 3 তে অ্যারোনটিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে যা যা মডিউল আমার ছিল, হিউম্যান ফ্যাক্টর থেকে শুরু করে হেলথ এন্ড সেফটি, গ্যাস টারবাইন ইঞ্জিন, তারপর প্রপালশন, যা যা আমি লেভেল 3 তে করেছিলাম সেম মডিউলস গুলাই আরো একটু এক্সট্রা কিছু মডিউল ইউনিভার্সিটি থেকে যা ছিল সেই মডিউল গুলাই কিন্তু আমার বিএসসি তে ছিল। আপনি বাংলাদেশে কোন স্কুলে পড়তেন? বাংলাদেশে কোন স্কুলে পড়তেন? স্কুল আমি ফার্স্টে তো অন্যের সাথে ছিলাম, দেন ওখান থেকে আমি বিএফ শাহিন ইংলিশ মিডিয়াম থেকে আমার ও লেভেলস করেছি, দেন ম্যাপল লিফ আমি এ লেভেলস করছিলাম, দেন আমার এক ফ্রেন্ড ওয়াহিদা থ্রুতে আমি ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন এর কথা জানি, এবং তখন আমি ওনারা যে সাবজেক্ট গুলো অফার করছিল অ্যারোনটিক্যাল থেকে শুরু করে বিজনেস এভিয়েশন, বিজনেস ম্যানেজমেন্ট, এগুলো সাবজেক্ট। গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে আপনি ওখানে এ লেভেল করার পরও এ লেভেলটা করলেন না। এখন আমাদের দেশে কিন্তু ও লেভেল এ লেভেল পরীক্ষাটাই স্থগিত হয়ে গেছে। তো ও লেভেল এ লেভেল যারা স্থগিত হয়ে গেছে, এ লেভেলরা তো যদি এই 1 বছর ডিলে করে, তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? যে এ লেভেলটা তো তারা দিতেই পারছে না। এই সেম সিচুয়েশন এখানেও, কাজ এখানেও ও লেভেলস এ লেভেলস এক্সাম ক্যান্সেল করে দিয়েছে, বাট এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম যা করে ওরা ও লেভেলস করার পর, কিন্তু আপনি তো এ লেভেল না করেই হায়ার এডুকেশনে চলে গেলেন কিভাবে? হায়ার এডুকেশনে যাওয়ার থ্রুটা হচ্ছে আমি যখন এ লেভেলস এ দুইটা পার্ট থাকে, এএস আর A2, সো আমি আমার 3টা সাবজেক্টের মধ্যে আমি জাস্ট 2টা এএস কমপ্লিট করেছিলাম, আরেকটা এএস আমি স্টার্ট করব। সো অন দ্যাট টাইম আমি আমার ফ্রেন্ডের থ্রু ওয়াহিদা থ্রুতে জানি যে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন থেকে লেভেল 3 একটা কোর্স অফার করছিল, ন্যাশনাল ডিপ্লোমা ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর লেভেল 5 ছিল হায়ার ন্যাশনাল ডিপ্লোমা। সো ওটার রিকোয়ারমেন্ট ছিল এ লেভেল বা এইচএসসি এর পরে এইচএনডি টা করা যায়, আর এনডিটা হচ্ছে ও লেভেলস বা এসএসসি এর পরে। সো আমি তখন থিঙ্ক করলাম আমার তো এ লেভেলস আমি এখনো শেষ করি না, আর এ লেভেলস করতে আমার টাইম লাগে, বিকজ আমাদের বছরে জাস্ট 2টা এক্সাম থাকে। সো আমি চিন্তা করলাম টাইম ওয়েস্ট না করে যদি আমি এই কোর্সের থ্রুতে আমি সেম ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা পাই, বিকজ এ লেভেলস ইউকে কারিকুলাম, বিটেকও ইউকে কারিকুলাম, দুইটা সেমই। সো টাইম সেভ করার জন্য না, তার আমার ইচ্ছা ছিল যে টাইম ওয়েস্ট না করে আমি যদি এই এনডি করে যদি আমি আমার অনার্স করতে পারি, দেন আফটার দ্যাট আমি যদি আরো ফার্দার স্টাডি যেরকম মাস্টার্স বা পিএইচডি করি, সো আমার টাইমটা ওয়েস্ট হবে না। আর ওই টাইমে বাংলাদেশে অনেক
মানে পলিটিক্যাল সিচুয়েশন থেকে শুরু করে অনেক সিচুয়েশনই ছিল যেগুলোর জন্য আমাদের এক্সাম গুলা, যেরকম ও লেভেলস এক্সাম আমাদের কিন্তু রাত 12টা 1টার দিকে দেওয়া লাগতো। সো ওগুলা সিচুয়েশন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি টাইম ওয়েস্ট না করি। সো আমি তখন লেভেল 3 তে অ্যাডমিশন নিলাম, ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। লেভেল 3 মানে আপনার এ লেভেলকে ব্যাকআপ দিল। এ লেভেল না করে আপনি যেটা করলেন সেটা হচ্ছে লেভেল 3 তে ঢুকে গেলেন এর এক্সেলের আন্ডারে, তাই তো? হ্যাঁ, সো আমি লেভেল 3 তে ঢুকে গেলাম। লেভেল 3 তে ঢোকার পরে সেখানে আমাদের টোটাল 18টা মডিউল ছিল লেভেল 3 এর জন্য। সো ওগুলা টোটাল ক্রেডিট আমাদের ছিল 180 ক্রেডিট। সো ওটা আমরা শেষ করলাম। ওটা শেষ করার পরে দেন আমি এইচএনডি তে অ্যাডমিশন নিলাম। একটা দুইটা মডিউল যখন শেষের দিকে, তখন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস যে রিপ্রেজেন্টেটিভ ছিল, রিজিওনাল অফিসার রেজাউল করিম, উনি আসলে আমাদের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে। দেন উনি ছিল রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। উনি তখন আমাদেরকে সাবজেক্টগুলো অফার করলো, যে বিজনেস থেকে শুরু করে অ্যারোনটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ল ডিপার্টমেন্ট, যেখানে যেতে যাবে। যেহেতু আমরা ইউসিএ অ্যারোনটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিলাম, সো উনি আমাদেরকে মেইনটেনেন্স থেকে শুরু করে অ্যারোনটিক্যাল সাবজেক্টগুলো অফার করলো। সো আমি থিঙ্ক করলাম যে আচ্ছা, যেহেতু আমার এলএলএস এর ব্যাকআপটা হয়ে গেছে, আর এখন যেহেতু আমি ডিরেক্ট ইউনিভার্সিটিতে ঢুকতে পারবো, সো মানে এই চান্সটা আমার নেওয়া দরকার। সো তখন আমি এয়ারক্রাফট মেইনটেনেন্স প্রোগ্রামটার জন্য ইউনিভার্সিটি সাউথ ওয়েলস এ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলাম। এন্ড ওটা করার পরে কোর্স ছিল 3 ইয়ার্স। সো 3 ইয়ার্স শেষ করার পরে আমি তখন একটু কনফিউশনে ছিলাম যে জবে যাব নাকি মাস্টার্সটা শেষ করে ফেলবো, কজ মাস্টার্স ইউকে তে 1 বছরের কম লাগে। মানে বলে 18 মান্থস, বাট আলটিমেটলি ক্লাস থেকে শুরু করে সবকিছু 9 মানে লেভেল 5 যদি বাংলাদেশ থেকে করা যায় তাহলে 1 বছরে কিন্তু ওখানে টপ আপ করা যাবে, তাই তো? হ্যাঁ, আবার যারা টপ আপ করতে চায়, সো এইচএনডি পরে যারা টপ আপ করতে চায় তারা সেটাও এখানে করতে পারে। ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট টপ আপের অফারটাও দিচ্ছে। আর যদি কেউ মনে করে যে না আমি জাস্ট বিএসসি করব, পিওর বিএসসি, সেটাও তারা করতে পারে। সো সব দিক দিয়ে অপশন রয়ে গেছে আর কি। হ্যাঁ, তার মানে ওখানে ফুল বিএসসি করতে যে টাকাটা লাগতেছে, মানে মনে করেন যে 11,000 পাউন্ড যদি হয় বছরে, তাহলে 3 বছরে লাগবে 33,000 পাউন্ড। জি। আর যদি এখানে লেভেল 5টা করে যায় তাহলে কিন্তু 1 বছরের টিউশন ফি শুধু 11,000 পাউন্ড লাগে, তাই তো? জি। তার মানে কম খরচে আপনার হয়ে যাচ্ছে। হ্যাঁ। তাহলে আপনারা যে পার্ট টাইম করতেছেন কেন? মানে এই আপনারা তো জানেন যে আমি জানি যে আপনারা অর্ধেক টিউশন ফি দিয়ে ওখানে যান, বাকি অর্ধেক টাকা আপনাদের কি পার্ট টাইম করে এটা কভার হয়? মানে কেউ আছে একবারে দিতে পারে, যারা একবারে দিতে পারে না ওটার জন্য ইউনিভার্সিটি যে ফ্যাসিলিটি দিয়েছে, আপনি মান্থলি ইনস্টলমেন্টে যেতে পারেন। আর ইনকেস যদি আপনার ফিনান্স নিয়ে কোনো প্রবলেম থাকে, সেটা ফিনান্স ডিপার্টমেন্টের সাথে আপনি যদি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেন, ওরা আপনাকে হেল্প করবে যেভাবে। কজ এখানে যত ইউনিভার্সিটি আছে ইউকে তে, আর যত স্টুডেন্ট আসে ইন্টারন্যাশনাল কান্ট্রিজ গুলা থেকে, ওরা ওদের বেস্ট ট্রাই করে স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য, যেভাবে যেটা হয়। এটা এডুকেশন হোক, যতটা সাপোর্ট দেওয়া লাগে একটা স্টুডেন্টকে, সেটা ইউনিভার্সিটি থেকে আপনি পাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমরা শাহিদের কাছে একটু চলে যাচ্ছি সাউথ কোরিয়াতে। শাহিদ, আপনাদের যে আপনার কোরিয়ান ভাষায় যে ওখানে মানে শিখছেন 1 বছরে, এই যে কোরিয়ান শিখতে আপনাদের কেমন কষ্ট হয়, বা কোরিয়ানদের সাথে আপনারা মিশতে পারছেন কিনা? ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ একটু আলাদা, তো সে ব্যাপারে একটু কষ্ট হয়। বাট যদি কেয়ারফুলি তাহলে সেটা ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। যেমন আমি এখন অলমোস্ট 3 বছর শেষ হয়ে গেছে, তো আমি অলরেডি স্টুডেন্টের সাথে খুবই ক্লোজলি চলাফেরা করতে পারছি। ইভেন কি প্রফেসর ক্লাস লেকচারগুলো দিচ্ছে, সেগুলো খুব ইজিলি ক্যাচ করে নিতে পারতেছে। তো মানে আপনি কোরিয়ানে একটু হয়, সে যদি একটু মন যদি বলে যে আমি ভালো আছি, কোরিয়ানে কি হবে? আমি ভালো আছি কোরিয়ানে কি হবে? আমি ভালো আছি কোরিয়ানে কি হবে? শোনা যাচ্ছে না কথা বলতেছি। হ্যালো হ্যালো, 잘 지내고 있어요. আচ্ছা, যাই হোক আপনারা কোপ আপ করে নিচ্ছেন। আসলে বাংলাদেশিরা যেখানেই যায় সেখানের জিনিসকে আয়ত্ত করতে খুব সহজেই পারে। আমিও দেখলাম যে, এবং ফারদিনও আছে আমাদের মাঝে। ফারদিনও ওখানে কানাডা গিয়ে শেখে, সে একদম কানাডার ওই জায়গাগুলিকে এবং পরিবেশকে সব অভ্যস্ত করে নিয়েছে। আগে একা চলতে করতে পারতো না, এখন একাই চলে, তাই না ফারদিন?
জি স্যার। কোনো সমস্যা নাই, মাকে ছাড়া থাকা যায়? হ্যাঁ, এক সময় মাকে ছাড়া চলতে পারতাম না, মাই সবকিছু করে দিত। যে আপনার সকালবেলা উঠা, স্কুলে যাওয়া, নামাজ পড়া, সবকিছু আগে মা মা থাকতে মনে হতো না যে জিনিসগুলো এতটা হার্ড হবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে যখন কোন স্টুডেন্ট আসে ফরেন কান্ট্রিতে, অ্যাব্রডে, তখন গিয়ে যখন আমাদের বাংলাদেশে একটা কথা আছে না যে ঘাড়ের উপরে পড়লে বোঝা যায়, এই জিনিসটা এখানে আসে যখন when the responsibilities actually comes to you, then you actually realize that what life actually means. So এখানে আসার পরে এখন বুঝতে পারছি যে স্যার, যে জীবনটা কতটা টাফ, এন্ড জীবনকে কোপ আপ করে চলার জন্য যে মা বাবার দোয়া দরকার, মা বাবার দরকার, এটা যে আগে যে পেতাম ওগুলো অ্যাকচুয়ালি মিস করছে এখন। তো হ্যাঁ, জীবন চালানোর জন্য কোপ আপ করে চলতেই হয় আর কি। আমি গেছিলাম ওই দক্ষিণ কোরিয়াতে শাহিদের কাছে, তো ওরা কিন্তু আমাকে, আমরা কয়েকদিন খেলাম ওখানে, ভার্সিটির লোকজন খাওয়ালো। এরপরে ভাবলাম যে না, হার এইগুলি খেয়ে মজা পাচ্ছি না। ওরা কি করলো, পোলাও, কোরমা, আলু ভর্তা, ডাল সব রান্না করলো। হ্যাঁ শাহিদ, মনে আছে? চমৎকার মানে খাবার খেয়েছিলাম আর কি। জি স্যার। হ্যাঁ, তো আমার কাছে খুব ভালো লাগছে যে ওখানে মানে তোমরা যে এত সুন্দর রান্না করতে পারো এটা জানা ছিল না। বাসায় কি করতে আগে বাংলাদেশে? না, বাসাকে করতাম না, যা সবচেয়ে এখানে আসার পরেই আম্মুর সাথে ফোন দিয়ে সবগুলা জানা হয়েছে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব ভালোই রান্না করতে পারি। হ্যাঁ, মনময় কেমন রান্না করো? নিজেই করো নাকি? হ্যাঁ, এখন সবই রান্না করতে পারি, 4 বছরে সবই শিখে গেছি। পাঁচদিনের রান্না কেমন? জি স্যার, আলহামদুলিল্লাহ খাওয়া যায় তো না? মাছের তরকারি বাদে সবই করতে পারছি স্যার। ওইটাও শিখে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি চাই যে তোমরা এই সুন্দর একটি সারা বিশ্বের মধ্যে টপ 10 একটা ইউনিভার্সিটি মধ্যে তোমরা আছো, এবং টপ 10 একটা সাবজেক্টের মধ্যে তোমরা আছো, এবং এই সাবজেক্টকে ঘিরে তোমরা সর্বোচ্চ ডিগ্রি নাও। ডিগ্রি নিয়ে মানে পৃথিবী জয় করো। আজকে এয়ারলাইন গুলি বন্ধ হয়ে আছে, কিন্তু হতাশার কিছু নেই, একদিন খুলে যাবে সবকিছু। তো এই ডিগ্রি গুলি নিতে গেলে আমরা চাই যে তোমরা, আমাদের যারা ছাত্রছাত্রী, যারা বাংলাদেশে কিন্তু এয়ারোনটিক্যাল যারা পড়ছে খুবই কম সংখ্যক স্টুডেন্ট, এবং এরা হতাশার মধ্যে থাকবে এবং থাকেও, যে কি হবে না হবে, এই ডিগ্রি পড়ে কি লাভ, এটা আমি মানে কিভাবে কোপ আপ করবো, এগুলো নিয়ে সবসময় টেনশনে থাকে। তা আমি আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে তোমরা যদি একটু করে বলো, এটা ভালো হয়। প্রথমে মনময়। সো এখন যে সিচুয়েশন আমরা তো সবাই জানি, এখন কি হবে ফিউচারে, মানে যতদিন পর্যন্ত কোনো সলিউশন না হচ্ছে সবকিছু এখন আনশিওর, বলা যাচ্ছে না। সো এটাই বলবো যে মানে ভেঙে পড়া যাবে না, পজিটিভ থাকা লাগবে। সো একটু পজিটিভ থাকার জন্য আমাদের যা যা করা দরকার ডেইলি আমাদের সেটাই করা লাগবে। যেরকম লকডাউন থাকা অবস্থা, যেহেতু বাংলাদেশে আই গেস 1 মাসের কাছাকাছি হয়ে গেছে লকডাউনটা। সো মানুষ বাসায় 2 দিন থাকলে অনেক অস্থির হয়ে যায়, সেখানে 4টা সপ্তাহ লকডাউন হয়ে আছে, এটা আরো এক্সটেন্ড করতে পারে। সো যেহেতু এখন লকডাউন সিচুয়েশন, পজিটিভ থাকার জন্য মানুষ অনেক কিছু এখন করতে পারে, যেরকম মানে পজিটিভিটি ছড়াতে হবে, পজিটিভ ভাইব। না, আমাদের অনলাইন ক্লাস চলছে, হ্যাঁ। সো মানে মেন্টাল হেলথের দিকে ফোকাস যদি আমি করি, সো লাইক স্টুডেন্টরা যেরকম আছে, যেরকম আমিও একজন স্টুডেন্ট, আমিও বাসায় মানে বন্দি বলতে গেলে। সো আমি আমার নিজেকে পজিটিভ রাখার জন্য আমি যেটা করছি, আমি আমার পড়ালেখা ঠিক রাখছি, আমি অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করছি, অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমার লেকচারারদের সাথে অনলাইনে মিটিং, ইমেল সেন্ড করে ডেইলি আমি সেটা আপডেট রাখছি। দেন হেলথ ওয়াইজ আমি যদি বলি, আমি হেলদি খাবার মেনটেন করছি। আর এখন যেহেতু রোজার মধ্যে সবকিছু মেনটেন রেখে পজিটিভ থাকার আমি যতটা থাকা যায় ততটুকু আমি ট্রাই করছি। ভিডিও থেকে শুরু করে পজিটিভ ভিডিও, মোটিভেশনাল ভিডিও সবকিছু আমি দেখছি। বিকজ এখন এমন সিচুয়েশন আমরা কোনো কিছু বলতে পারি না, যেরকম এয়ারলাইন্স থেকে শুরু করে এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু বলতে গেলে পুরাই এখন ডুবে গেছে। সো ইয়ারবাসে আমি কালকে যে নিউজ দেখলাম, প্লাস আজকেও দেখলাম যে ইয়ারবাস বললো যে ওদের 432 বিলিয়ন লস জাস্ট এই কয়েক মান্থে লস কোভিড-19 এর জন্য। আর ফিউচারে এটা কোপ আপ করতে, এটা থেকে ওভারকাম করতে ওদের মিনিমাম, ওরা আজকে নিউজে ওরা বলেছে ওদের 5 ইয়ার্স লাগবে। গতকাল বোয়িং বলেছিল সবকিছু থেকে
ওভারকাম করতে, এয়ারলাইন্স হোক, ম্যানুফ্যাকচারিং কোম্পানি করা, সবাই মানে ধরে নিয়েছে অর্ডার উঠতে পারবে না, উঠতে গেলে ওদের এভিয়েশন ইন্ডাস্ট্রি অনেক টাইম লাগবে। যেহেতু এখন টাইম লাগবে, আর আমি যেহেতু মাস্টার্স এখন আমার শেষের দিকে, যেরকম আমার একটা প্ল্যান ছিল ব্যবসা শেষ করার পর আমি জব করব এয়ারলাইন্সে, মেবি ওইটা হবে না, বাট ওটার জন্য আমি যদি এখন ভেঙে যাই সেটাও কিন্তু আমার হবে না। সো আমার পজিটিভ থেকে যেটা আমার ডিরেকশন, যেটা আমার এইম গোল যেটা ছিল সেটা আমার অ্যাচিভ করতে হবে। মেবি এখন হবে না সিচুয়েশনের জন্য, বাট 1 বছর পরেও হতে পারে, সেটা 5 বছর পরেও হতে পারে। সো স্টুডেন্টদের জন্য আমি এটাই বলবো যে তোমরা এখন যারা যে কোর্সই করছো না কেন, বা যারা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনে পড়ছো, এখন অনেকে অনেক কিছু মনে করতে পারো, কি হবে ডিপ্লোমা করে, ফিউচার নাই, এই নাই সেই নাই, এই ডিগ্রির তো কোনো দাম নাই, সাবজেক্টের কোনো দাম নাই। বাট তোমার যদি ডিগ্রি থাকে, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ফিল্ডে তুমি জব করতে পারবে। লাইক লাইফে কোনো শর্টকাট নাই, হার্ডওয়ার্ক করা লাগবে, কষ্ট করা লাগবে, কষ্টের পরে আমি একটা সলিউশন বা একটা সিচুয়েশন আমি যেতে পারবো। যেরকম আমি যখন 4 বছর আগে যখন ঢাকায় ছিলাম, আমি জানতাম না, আমি নিজেও কখনো থিঙ্ক করি না আমি ইউকে এসে ব্যাচেলার্স কমপ্লিট করবো, আমি আমার লাইসেন্স কোর্স শেষ করবো, দেন মাস্টার্স করবো, এগুলো আমার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট হয়ে গেছে, জাস্ট ইচ্ছা ছিল পড়ালেখা করবো, বাট আমি কখনো প্ল্যান করি নাই যে হ্যাঁ অনার্সের পরে মাস্টার্স করবো। আর আমি কিন্তু মাস্টার্স লাইক এখন নিজের ইচ্ছা মতোই করতেছি, টিউশন ফি থেকে শুরু করে সবকিছু আমি নিজেই করতেছি, বাট এরকম আমি কখনো থিঙ্ক করি না যে এতটা ইন্ডিপেন্ডেন্ট আমি কোনো একদিন হতে পারবো। বাট ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেটা হয়েছে, পসিবল হয়েছে, যে কারণে আশা নিয়ে আছি যে যাই হোক ফিউচারে, জব হোক বা যেইটাই হোক না কেন, পজিটিভ মাইন্ড রেখে গোলস আমার যেগুলা টার্গেট করা সেগুলাই যেন আমি অ্যাচিভ করতে পারি ইনশাল্লাহ। ধন্যবাদ মন্ময়, যে আপনি নিজের মানে টাকা দিয়ে, নিজের অর্জনের টাকা দিয়ে আপনি মাস্টার্স করছেন, এটা আমাদের জন্য খুবই সুখবর। আসলে এন্টারপ্রেনারশিপ আপনার ভিতরে চলেই আসছে অলরেডি, এবং আমাদের ছাত্রছাত্রীদের মাঝে যে কথাটা বললেন যে সর্বোচ্চ ডিগ্রি আগে নিতে হবে, ডিগ্রি থাকলে সব জায়গায় অ্যাক্সেস নেওয়া যাবে, সারা পৃথিবী বিচরণ করা যাবে, এয়ারলাইন্স এর বাইরেও কাজ করা যাবে, এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। নিজেকে ক্যাপেবল বানাতে হবে। সো আমি যদি ক্যাপেবল থাকি, যে কোনো জায়গায় আমি নিজেকে দাঁড়া করাতে পারবো, এটাই সবার মাইন্ডসেট রাখা লাগবে, সেটা এখন যে ইন্ডাস্ট্রি হোক। তো থ্যাংক ইউ মন্ময়। এরপরে আবদিনের কাছ থেকে আমি আমাদের ছাত্রদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা এরোনটিক্যাল পড়ছেন তাদের ব্যাপারে। সো আমি যেটা সবাইকে রেকমেন্ড করব সেটা হচ্ছে যে আমরা যদি লেগে থাকি, মানে ইয়ে করলে আমরা একটা অ্যাচিভমেন্ট পাবো, লেগে থাকলে অ্যাচিভমেন্ট পাওয়া যাবে। সো যেটা হচ্ছে যে যারা স্টুডেন্টরা আছে, যারা পড়ছে যে অ্যারোনটিক্যাল পড়ে কি হবে, অ্যারোনটিক্যাল পড়ে হয়তো কিছু করতে পারবো না, এন্ড কেউ যদি বলে যে এখন রিসেন্ট সিচুয়েশনে আমরা হয়তো জব পাবো না, দরকার নাই এটা পড়ার, এর থেকে বেটার আমরা অন্য কিছু পড়ি, যারা আছো তোমরা, আই উড রেকমেন্ড, তোমাদেরকে বলবো যে অন্য কিছুতে যেতে হলেও তোমার একটা না একটা ডিগ্রি লাগবে, তোমার একটা না একটা কোয়ালিফিকেশন লাগবে। এন্ড এটা হতে হবে না যে তুমি অন্য মানে অন্য ফিল্ডে পড়াশোনার জন্য যে তুমি অ্যারোনটিক্যাল দিয়ে যে তুমি জবটাতে যেতে পারবা না, এটা কোনো কথা নেই। সো অবভিয়াসলি তুমি যেতে পারবা, তোমার যেহেতু কোয়ালিফিকেশন আছে তুমি যেতে পারবা। সেকেন্ড অফ অল আমি যেটা বলবো যে যারা অ্যারোনটিক্যালে আছে তারা যদি জিনিসটাকে ধরে রাখতে পারে, এটার অ্যাচিভমেন্ট কিন্তু মার্ভেলাস। এটা কিন্তু লাইক once you go to that field, once you start walking on that same path, তখন কিন্তু রিয়েলাইজ করা যায় যে কতটা প্রেস্টিজিয়াস এই ফিল্ডটা। সো আমি যেটা আমার পার্সোনাল লাইফ থেকে যেটা আমি দেখছি যে আমার কখনো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং নিয়ে কোনো পড়ার ইচ্ছে ছিল না, আমি সবসময় একটু মেকানিক্যাল থিঙ্কিং এ চলতাম। সো যেই কারণে আমার মেইনটেনেন্সে আসা। সো মেইনটেনেন্সে যখন আমি ফিল্ডে যখন পাড়া দিলাম, আমি যখন একটা এয়ারক্রাফটের কাছে গেলাম, আমি যখন আমার নিজের সামনে তাকায় একটা এয়ারক্রাফট যে এত বড় হতে পারে, এই একটা এয়ারক্রাফট যে আমি নিজে মেনটেন করব, নিজের ভিতরে যে একটা গর্ব, লাইক আমার তখন মনে হয়েছিল যে না, আমার মা বাবার দোয়া, আল্লাহর রহমতের কারণে আমি হয়তো মানে একটা এয়ারক্রাফটের সামনে দাঁড়াতে পারছি, আমি একটা এয়ারক্রাফট নিয়ে কাজ করতে পারছি। সো বেসিক্যালি এখন যে ডিউ টু কোভিড-19 যে ওয়ার্ল্ডের যে কারেন্ট সিচুয়েশনটা চলছে, আমি বলবো যে হ্যাঁ আমাদের হয়তো এটা উঠে দাঁড়াতে একটু সময় লাগবে, বাট ওয়ান্স দিস ইজ অল ওভার, আপনি কিন্তু জানেন যে এয়ারলাইন্স যতগুলা আছে, এমআরও যতগুলা আছে, সবকিছু দে হ্যাভ টু বি এক্স্যাক্টলি প্রিসাইজড এন্ড দে হ্যাভ টু বি এক্স্যাক্টলি মেইনটেইনড
এন্ড এই মেইনটেনেন্সের জন্য হ্যাঁ, নো ম্যাটার ইফ দে স্টার্ট ফ্লাইং অর নট, তারা সার্ভিসে আসুক বা না আসুক, একটা এয়ারক্রাফটকে কিন্তু আপনার মেইনটেনেন্স করা লাগবে। এখন হয়তো পরে আছে, এখন হয়তো আমরা প্রিকশনস নিয়ে লোকজন আমরা সবাই বাসায় আছি, আমরা কাজ করছি না, কিন্তু যখন ওয়ান্স উই স্টার্ট ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তখন কিন্তু একসময় এরকম একটা টাইম আসবে যে এয়ারক্রাফট গুলা এতই ইয়েতে পড়বে যে আপনার সবগুলা মেনটেন করতে তাদের আরো লোক লাগতে পারে। সো আমরা যারা এখন রিসেন্ট যারা গ্রাজুয়েশন করছি অথবা যারা এই 2 ইয়ার্স এর টাইম লেন্থের ভিতরে যারা আছে, যারা আসবে, যারা ইনশাল্লাহ এখানে পড়াশোনা যেখানে হোক, ইউকে হোক, কানাডা হোক, সাউথ কোরিয়া হোক, যেখানেই যারা যাক, যখন তোমরা বের হবা তখন কিন্তু তোমরা এমআরও বা বলো অথবা এয়ারপোর্ট বলো অথবা তুমি এয়ারলাইন্স বলো, যেখানেই যাও এখানে কিন্তু জবের একটা ভালো মানে রাশ আওয়ার চলবে তখন। So basically, rush hour is the golden opportunity to get into that actual level that you are trying to go. So আমি যেটা এখানে চেষ্টা করছি যে আমি জানি হ্যাঁ এখন হয়তো আমরা যারা শেষ করব আমরা হয়তো সাথে সাথে একটা জব পাবো না, বাট ইনশাল্লাহ এই জিনিসটা খুব তাড়াতাড়ি কোভিড-19 এর যে প্যান্ডেমিকটা এটা হয়তো খুব ইনশাল্লাহ যেহেতু রোজার মাস এন্ড আমাদের ধর্মীয় অনুযায়ী আমরা সবাই এক্সপেক্ট করছি যে ইনশাল্লাহ এই রোজার মাসের ভিতরেই এটার একটা এন্ডিং আসবে। সো এন্ডিং এসে গেলে আমরা এটাও এক্সপেক্ট করি যে যে রাশ আওয়ারটা যে আমরা খুঁজতেছি, যেটা আমরা চাচ্ছি, সেটা আমরা ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। সো তোমরা যারা আছো, তোমরা যারা পড়ছো, আই উড সে যে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এনজয় ইউর স্টাডিজ, যতটা এনজয় করতে পারবা তুমি এটা একটা ফ্লেভারটা পেতে পারো। ওয়ান্স ইউ স্টার্ট এনজয়িং দ্য সাবজেক্ট, তুমি তখন বুঝবা যে অ্যারোনটিক্যালের ফ্লেভারটা কি, অ্যারোনটিক্যালের যে একটা ইন্টারেস্ট আছে বা অ্যারোনটিক্যালের যে একটা কি বলবো যে ধরেন আপনার যে পার্সপেক্টিভটা তখন বুঝতে পারবো। অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান অফ দ্য prestigious field among all the other industries out there. So ধন্যবাদ ফারদিনকে সুন্দর জন্য। every one of you যারা আছো তোমরা, you guys are here for a surprise. থ্যাংক ইউ ফারদিন। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন শাহিদের কাছ থেকে আমরা ছাত্রদের উদ্দেশ্যে ছোট্ট একটি কথা দিয়ে শেষ করতে চাচ্ছি। শাহিদ, আজহারুল, শাহিদ। অলরেডি মন্ময় সবকিছু বলেছে, তো সেখানে আমার অন্য কিছু বলার নাই। তারপর আমি সবাইকে যেটা বলবো যে ভেঙে পড়ার কোনো কারণ নাই, যেহেতু কোভিড-19 ওয়ার্ল্ড ওয়াইড বিস্তার করছে, সেখানে সবগুলো দেশেই লকডাউন চলতেছে, তো বাংলাদেশ চলতেছে সেটা না। তো সেটার জন্য আমি ওদেরকে বলবো যে বাংলাদেশে যারা ইউনিটি কোয়ালিফিকেশন পড়তেছে সেটাকে বলবো যে তোমরা ভেঙে পড়ার কোনো কারণ নাই, যেহেতু এখন সবকিছু ইন্টারনেট বেজ হয়ে গেছে। তো তোমরা ইন্টারনেটটা কাজে লাগাও, সারাক্ষণ এখানে ওইখানে না ঘুরে না করে পড়ালেখা করার চেষ্টা করো, আর কোনো কিছু ক্যাচ করার চেষ্টা করো। আর এভিয়েশন সেক্টরে পড়ার উপকারিতা কতটুকু সেটা যেহেতু আমি নিজেও এখন কেউ করতে পারি না, বাট জাস্ট একটু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতেছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে লাইভ এয়ারটা দেখে যে কতটা শান্তি পাওয়া যায়, সেটা আমি সত্যি হ্যামস ইউনিভার্সিটিতে এসে যদি না দেখতাম বা লাইভ এয়ারক্রাফট দেখে মেকানিক্যাল পার্ট গুলোতে কাজ না করতাম, সেটা হয়তো বুঝতে পারতাম না। তো সেটা যদি তোমরা লাইফে গেইন করতে চাও, জুড়ে রাখো আর নিজেকে এমন ভাবে তৈরি করো যেন কোন একটা কোম্পানি যে তোমাকে দেখেই মনে হয় যে না আমার উকিল দাও, আমি উকিল নিতে চাই। তো সেটার জন্য যে লকডাউন একটা ইফেক্ট করবে সেটা আমার মনে হচ্ছে না, বাট হ্যাঁ একটা টাইম এটা চলে আসতেছে, কিন্তু তোমার একটা টাইম না, একটা টাইমে তোমার যে কাজটা সেটা অবশ্যই মানুষ দেখবে এবং কি তুমি সেই জায়গাটায় গিয়ে তোমার নিজেকে সরতে পারবে। আমি সবাইকে বলবো যে সেফ থেকে যতটুকু চেষ্টা করা যায় নিজের স্টাডি করে যাওয়া এবং কি ভালো কিছু করা। ধন্যবাদ শাহিদ কে সুন্দর তথ্য দেওয়ার জন্য।
আসলে আপনারা অনেক ধৈর্যশীল এবং অনেক কষ্ট করে আজকে ওই লেভেলে গেছেন। আপনারা যখন আমি দেখেছি যে এখানে লেভেল 3-তে পড়তেন বা 5-এ পড়তেন, তখন হতাশ, স্যার কি হবে, এইটা দিয়ে এই ডিগ্রি দিয়ে কি করব। আজকে আপনারা কিন্তু সর্বোচ্চ একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এবং ওখানে বুঝতেছেন যে আসলে মানে বড় একটা ডিগ্রি নিতে যাচ্ছেন। আশা করি আপনাদের কাছে আমরা অনেক প্রত্যাশা, আমরা আপনারা যেন বড় হন, অনেক বড় জায়গায় যান এবং বিশ্ব জয় করতে পারেন সেই প্রত্যাশা করি। এবং আমাদের মাঝে আপনারা যারা 3 জন যোগ দিয়েছিলেন, ফারদিন ইশতাক কানাডা থেকে এবং শাহিদ সাউথ কোরিয়া থেকে, মন্ময় ইউকে থেকে, তো 3 দেশের আমাদের 3 ছাত্রদের নিয়ে আমরা আজকে কথা বললাম। আমরা দোয়া করি তোমরা বড় হও, শ্রেষ্ঠ মানুষ হও, বাংলাদেশের অবদান রাখো এবং বাংলাদেশের সুনাম রক্ষা করো। তোমরা নিজেদের জীবনে সফলতা অর্জন করো, এইটাই চাই। তো সবাইকে এই আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য 3 জনকেই অসংখ্য ধন্যবাদ এবং তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুখে থাকো এবং কোভিড-19 এই লকডাউনের সময় বাসায় থেকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, আপনিও বাসায় থাকেন, স্টে সেফ।